একসময় বাংলাদেশ টেস্ট ক্রিকেটে শুধু টিকে থাকার চেষ্টাই করত, তাই না? কিন্তু আজ স্পোর্টস জার্নালিজমের বড় বড় হেডলাইনে থাকছে আমাদের বিজয়ের গল্প। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রিমিয়াম এক্সপ্লেনার আয়োজনে। আজ আমরা বাংলাদেশ ক্রিকেটের এই আবেগঘন ঐতিহাসিক যাত্রার উপর ভিত্তি করে বেশ কিছু অ্যাডভান্সড ইংলিশ ভোকাবুলারি আর গ্রামার শিখব, একদম ন্যাচারালি। তো চলুন শুরু করা যাক। একটু ভাবুন তো, হোয়াইট ওয়াশ, ডমিনেন্স বা ধরুন সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ এর মতন পাওয়ারফুল শব্দগুলো আমরা খেলার খবরে তো প্রায় শুনি, কিন্তু নেটিভ স্পিকাররা এই ভারী শব্দগুলোকে তাদের প্রতিদিনের সাধারণ কথাবার্তায় ঠিক কিভাবে ব্যবহার করেন সেটা কি আমরা জানি? আজকের এই আলোচনা থেকে আমরা ঠিক সেটাই ডিকোড করব। শুধু খেলার মাঠ নয়, বরং ডেইলি লাইফে এই শব্দগুলোর আসল ব্যবহার জানাটা কিন্তু দারুণ একটা ব্যাপার। আচ্ছা, প্রথমেই একটা দারুণ সিনেম্যাটিক লাইন দিয়ে শুরু করা যাক। ধরুন এটা কোনো ডকুমেন্টারির ওপেনিং সিন। লাইনটা হলো, বাংলাদেশ ক্রিকেট হ্যাজ জাস্ট উইটনেসড আ ল্যান্ডমার্ক মোমেন্ট। মানে বাংলাদেশ ক্রিকেট এইমাত্র একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো। এই ছোট্ট একটা লাইনের ভেতরেই কিন্তু চমৎকার কিছু ইংরেজি শব্দ লুকিয়ে আছে। খেয়াল করুন, প্রথম ইম্পর্ট্যান্ট শব্দটা হল উইটনেসড। উচ্চারণটা একটু ধীরে বলছি, WITNESSED। এর মানে হল কোনো বড় বা গুরুত্বপূর্ণ ঘটনা একেবারে নিজের চোখে ঘটতে দেখা। জার্নালিজমে এই শব্দটা কিন্তু খুব স্ট্রং একটা ইমোশন তৈরি করে। কোনো হিস্টোরিক মোমেন্টকে একদম কাছ থেকে ফিল করার অনুভূতিটা বোঝাতে এর জুড়ি নেই। যেমন আমরা যখন বলি উই উইটনেসড হিস্ট্রি, তখন কিন্তু কথাটার ওজনটাই পাল্টে যায়, তাই না? এর পরের শব্দটায় আসি, ল্যান্ডমার্ক। উচ্চারণ হচ্ছে ল্যান্ডমার্ক। সোজা কথায় এমন একটা ঘটনা যা ভবিষ্যতের জন্য বিশাল একটা ইম্প্যাক্ট রেখে যায়, ঐতিহাসিক কিছু। এই শব্দটার সাথে জড়িয়ে থাকে এক বিশাল গর্ব আর অর্জনের ফিলিংস, এমন একটা বড় পরিবর্তন যা চাইলেও সহজে ভোলা যায় না। দৈনন্দিন জীবনেও কিন্তু আমরা বড় কোনো অর্জনকে ল্যান্ডমার্ক বলি। এবার চলুন এই বাক্যের গ্রামারটা একটু ভিজুয়ালি ভেঙে দেখি। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। স্ট্রাকচারটা খুব সিম্পল। প্রথমে সাবজেক্ট, এরপর হ্যাজ, আর শেষে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন হ্যাজ উইটনেসড। কিন্তু প্রশ্ন হলো, এখানে এই টেন্সটাই কেন ব্যবহার হলো? কারণ ঘটনাটা ঘটেছে খুব সম্প্রতি, কিন্তু তার ইমোশনাল ইম্প্যাক্ট বা রেশ এখনও আমাদের মনে খুব স্ট্রংলি রয়ে গেছে। এখন স্পোর্টসের বড় স্ক্রিন থেকে আমরা যদি আমাদের প্রতিদিনের জীবনে ফিরে আসি, তাহলে কি দাঁড়ায়? অফিসে আমরা খুব ইজিলি বলতে পারি, আওয়ার কোম্পানি হ্যাজ উইটনেসড মেজর গ্রোথ, মানে আমাদের কোম্পানি একটা বড় গ্রোথের সাক্ষী হয়েছে। আবার রেগুলার কনভারসেশনে ক্যাজুয়ালি বলা যায়, আই হ্যাভ উইটনেসড দিস বিফোর। এভাবে প্রফেশনাল ক্যারিয়ার হোক বা বন্ধুদের আড্ডা, এই অ্যাডভান্স স্ট্রাকচারগুলো খুব সহজে আমাদের ডেইলি লাইফের পার্ট হয়ে যেতে পারে। এবার চলুন পরের পাওয়ারফুল এক্সপ্রেশনটায় যাই, ব্যাক টু ব্যাক টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশেস অফ পাকিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে পরপর টেস্ট সিরিজ ধবলধোলাই। এই একটা বাক্যই কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের অবিশ্বাস্য আর রোমাঞ্চকর আধিপত্যকে চোখের সামনে ভাসিয়ে তোলে। এখানে ব্যাক টু ব্যাক ফ্রেজটা বেশ ইন্টারেস্টিং। এর ন্যাচারাল স্পোকেন রিদমটা হলো ব্যাক টু ব্যাক, মানে কোনো বিরতি ছাড়াই পরপর বা একটানা ঘটে যাওয়া কোনো কিছু, একটার পর আরেকটা, একদম কন্টিনিউয়াস। আর হোয়াইট ওয়াশ শব্দটা তো আমাদের সবার কাছেই বেশ পরিচিত। উচ্চারণটা হলো হোয়াইট ওয়াশ। স্পোর্টস জার্নালিজমে এই ডাইনামিক শব্দটার পেছনে সম্পূর্ণ আধিপত্য বা অ্যাবসলিউট ডমিনেন্সের একটা ভারী ইমোশন লুকিয়ে থাকে। সোজা বাংলায় যাকে বলে প্রতিপক্ষকে পুরোপুরি উড়িয়ে দেওয়া বা ধবল ধোলাই করা। এখানে একটা দারুণ গ্রামার ট্রিক্স আছে। টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশেস, এই কম্পাউন্ড নাউন বা যুক্ত শব্দটার দিকে একটু খেয়াল করুন। মডার্ন স্পোর্টস রিপোর্টিংয়ে ঠিক এভাবে একাধিক নাউনকে একসাথে জুড়ে দিয়ে খুব ফাস্ট আর কম্প্যাক্ট একটা স্পিড তৈরি করা হয়, যা পড়ার সময় বা শোনার সময় আলাদা একটা এনার্জি দেয়। মজার ব্যাপার হলো, খেলার মাঠের এই ফ্রেজটা কিন্তু আমাদের প্রতিদিনের হাই প্রেশার সিচুয়েশনের সাথেও দারুণভাবে মিলে যায়। ধরুন অফিসে অনেক কাজের প্রেশার, আমরা বলতে পারি ব্যাক টু ব্যাক ডেডলাইনস বা ব্যাক টু ব্যাক মিটিংস। আবার স্টুডেন্টরা পরীক্ষার সময় বলতে পারে ব্যাক টু ব্যাক এক্সামস। রিয়েল লাইফে এটার ব্যবহার কিন্তু একদম সিম্পল। আমরা সবাই জানি যে কোনো বড় সাফল্যের পেছনে অনেক না বলা লড়াইয়ের গল্প থাকে। চলুন আমাদের আজকের আলোচনার পরের অংশে যাই, যেখানে বলা হয়েছে
a team that spent decades fighting ridicule, self-doubt and structural shortcomings. এই বাক্যটার টোন অনেক শান্ত, অনেক বেশি সহানুভূতিশীল। এটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পাবলিক সাকসেসের গ্ল্যামারের পেছনে কতটা তীব্র মানসিক সংগ্রাম লুকিয়ে থাকে। এই বাক্যের প্রথম ইম্পর্ট্যান্ট শব্দটা হল রিডিকিউল। উচ্চারণটা হবে RIDI কিয়ল। এর অর্থ হল উপহাস বা তীব্র অপমান। মেন্টাল আর ইমোশনাল দিক থেকে দেখলে এই শব্দটার ওজন কিন্তু অনেক ভারী। আমরা যাকে প্রশংসা বা সম্মান বলি, এটা ঠিক তার উল্টো একটা ফিলিং। এর পরের শব্দটা হল সেলফ ডাউট, মানে নিজেকে নিয়ে সন্দেহ করা। জীবনে চলার পথে আমাদের প্রায় সবারই কিন্তু নিজের ক্যাপাবিলিটি নিয়ে কখনো না কখনো ডাউট ফিল হয়, তাই না? এই শব্দটা সেই মোটিভেশনাল দিকটাই তুলে ধরে। বড় কিছু করতে গেলে সবার আগে নিজের ভেতরের এই সেলফ ডাউটের সাথেই আমাদের ফাইট করতে হয়। আর শর্টকামিংস শব্দটা প্রফেশনাল ইংলিশে লিটারালি একটা গেম চেঞ্জার। উচ্চারণটা হচ্ছে শর্টকামিংস। এর মানে হল সীমাবদ্ধতা বা দুর্বলতা। কোনো সিস্টেম, টিম বা প্রজেক্টের ফল্টগুলোকে খুব পোলাইটলি এক্সপ্লেন করার জন্য এই শব্দটা একদম পারফেক্ট। যেমন এখানে বলা হয়েছে স্ট্রাকচারাল শর্টকামিংস বা কাঠামোগত দুর্বলতা। এবার গ্রামারের একটা ম্যাজিক খেয়াল করুন। একে বলে প্যারালাল স্ট্রাকচার। রিডিকিউল, সেলফ ডাউট এবং স্ট্রাকচারাল শর্টকামিংস, এই তিনটি আলাদা এলিমেন্টকে পরপর একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজানোর ফলে পুরো লেখাটায় একটা চমৎকার কাব্যিক ছন্দ তৈরি হয়েছে। অ্যাডভান্সড ইংলিশ রাইটিংয়ে এই টেকনিকটা লেখাকে অনেক বেশি রিচ করে তোলে। আমাদের এই এক্সপ্লেনারের পরের অংশে আমরা হাই এন্ড জার্নালিজমের একটা পলিটিক্যাল আর স্ট্র্যাটেজিক এক্সপ্রেশন দেখব। লাইনটা হল, দি অ্যাচিভমেন্ট ওয়াজ ড্রিভেন লার্জলি বাই পলিটিক্যাল লিডারশিপ অ্যান্ড ক্রিকেটিং ডিপ্লোমেসি। অর্থাৎ এই অর্জনটা মূলত পলিটিক্যাল লিডারশিপ এবং ক্রিকেট ডিপ্লোমেসির মাধ্যমেই সম্ভব হয়েছিল। এখানে ড্রিভেন শব্দটা একটু নোটিস করুন। উচ্চারণ ড্রাইভেন। বিজনেস ইংলিশে এটা খুব পপুলার একটা শব্দ। মানে হল কোনো কিছুর দ্বারা গভীরভাবে ইনফ্লুয়েন্সড বা পরিচালিত হওয়া। আমরা কিন্তু প্রায়ই কর্পোরেট দুনিয়ায় ড্রিভেন বাই টেকনোলজি বা ড্রিভেন বাই স্ট্র্যাটেজি এর মতো ফ্রেজ শুনে থাকি। এইখানে সেন্টেন্স স্ট্রাকচারটার দিকে তাকালে দেখবেন একটা প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ওয়াজ ড্রিভেন বাই। কেন? কারণ কে কাজটা করেছে তার চেয়ে বরং কিভাবে হয়েছে বা মূল অ্যাকশনটার উপর বেশি ফোকাস দেওয়া হয়েছে। স্পেশালি ইন্টারন্যাশনাল রিলেশনস বা গ্লোবাল পলিটিক্সের আর্টিকেলে ডিপ্লোমেসি বা কূটনীতি শব্দের সাথে এই ধরনের প্যাসিভ স্ট্রাকচার প্রচুর ব্যবহার করা হয়। এবার আসছি আজকের আর্টিকেলের সবচেয়ে সুন্দর এবং ইমোশনাল মেটাফর বা রূপকটায়। এটা আমাদের এই আলোচনার একটা পাওয়ারফুল ক্লাইম্যাক্স বলতে পারেন। বাক্যটা হল, মাচ লাইক আ প্রিম্যাচুর বার্থ, ইনিশিয়াল সার্ভাইভাল ওয়াজ প্রিক্যারিয়াস। মানে একটা অপরিণত জন্মের মতোই শুরুতে টিকে থাকাটা ছিল বেশ অনিশ্চিত। এখানে প্রিম্যাচুর শব্দটার উচ্চারণটা একটু খেয়াল করি। প্রিম্যাচুর। কোনো কিছু যখন ন্যাচারাল টাইমের আগে বা পুরোপুরি রেডি হওয়ার আগেই ঘটে যায়, তখন আমরা এই শব্দটা ব্যবহার করি। বলার সময় এই শব্দটার ন্যাচারাল স্পোকেন রিদমের মধ্যেই একটা ফিলিং কাজ করে, যে পরিস্থিতি আসলে তখনও পুরোপুরি তৈরি ছিল না। আর প্রিক্যারিয়াস শব্দটার মানে হল হাইলি রিস্কি, আনস্টেবল বা গভীরভাবে অনিশ্চিত। উচ্চারণ হল প্রিক্যারিয়াস। সিকিউর বা নিরাপদ ফিলিংয়ের একদম অপোজিট হল এই প্রিক্যারিয়াস। রিয়েল লাইফে ধরুন চাকরি নিয়ে একটা আনসার্টেন অবস্থা বোঝাতে আমরা ইজিলি বলতে পারি আ প্রিক্যারিয়াস জব সিচুয়েশন। আচ্ছা, এতক্ষণ তো আমরা বেশ কিছু পাওয়ারফুল শব্দ শিখলাম। চলুন কুইকলি একবার রিক্যাপ করে নিই। উইটনেসড, ল্যান্ডমার্ক, হোয়াইট ওয়াশ, সেলফ ডাউট, ডিপ্লোমেসি এবং প্রিক্যারিয়াস। জাস্ট ভাবুন, এই রিয়েল ওয়ার্ল্ড ভোক্যাবুলারিগুলো জানা থাকলে কথা বলার সময় কনফিডেন্স লেভেলটা কতটা হাই হয়ে যায়। সব শেষে একটা কথা বলতে চাই, ভাষা শেখা মানে কিন্তু শুধু রুলস বা ভোক্যাবুলারি মুখস্থ করা নয়। আসল ব্যাপার হলো রিয়েল ইমোশন আর গল্পের সাথে শব্দগুলোকে কানেক্ট করতে পারা। এই শব্দগুলোই আমাদের সেই আত্মবিশ্বাস এনে দেয়। এরকম আরও রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে স্মার্টলি আর সিনেম্যাটিক ওয়েতে ইংলিশ শিখতে ইনসাইট হাইওয়ের সঙ্গেই থাকুন। দেখা হবে পরের আয়োজনে।